দেখো আমরা লাস্ট স্টার্ট করিয়েছিলাম তোমাদের, সেখানে ছিল বেসিস অ্যান্ড ডাইমেনশন। আজকে বেসিস অ্যান্ড ডাইমেনশনের উপর একটা ইম্পর্টেন্ট থিওরাম দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট থিওরাম। তো হোয়াট ইজ রিপ্লেসমেন্ট থিওরাম? মনে করো ভি একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ, যেটাকে আমরা সেট অফ অল রিয়েল নাম্বার বলছিলাম। এস ভি এর একটা বেসিস। এস এর মধ্যে কে কে আছে না আলফা 1, আলফা 2, আলফা 3 ডট ডট দিয়ে আলফা জে প্লাস 1 ডট ডট আলফা এন। এস কি বললাম না, এস হচ্ছে ভি এর একটা বেসিস। এস ইজ a basis of এবার কি করছি না, ভি এর থেকে একটা নন জিরো ভেক্টর নিচ্ছি বিটা। সাপোজ বিটা একটা নন জিরো ভেক্টর, বিটা ইকুয়াল টু c1 আলফা 1 c2 আলফা 2 ডট ডট দিয়ে প্লাস cj আলফা j প্লাস cj প্লাস 1 আলফা j প্লাস 1 প্লাস cn আলফা। তাহলে এইভাবে বিটাকে লেখা যাবে, কারণ এসটা একটা বেসিস। বেসিস মানে ভি এর যে কোনো ভেক্টরকে এস সেটের এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন করে লেখা যায়। তাহলে বিটা একটা নন জিরো ভেক্টর নিচে ভি এর, তাহলে বিটাটাকে আমরা এইভাবেই লিখলাম। লেখার পর দেখতে পাচ্ছি সাপোজ যে আলফা জে যে কোএফিশিয়েন্ট সিজে, সেই কোএফিশিয়েন্টটা কি না নন জিরো। তারপর আমি লেখার পর দেখতে পারলাম সিজে কত হয়ে গেছে না নট ইকুয়াল টু জিরো। তাহলে তুমি একটা নতুন সেট ফর্ম করছো টি। টি এর মধ্যে লিখে থাকছে না আলফা 1 আলফা 2 ডট ডট আলফা জে মাইনাস 1 বিটা আলফা জে প্লাস 1 ডট ডট আলফা এন। এই যে টি বলে যে নতুন সেটটা ফর্ম করলাম, দেখো এস সেটের সবাই আছে, শুধু আলফা যেটাকে বার করে দিয়েছি, তার জায়গায় চলে এসছে বিটা। তাহলে এই যে নতুন সেট যেটা তৈরি হলো টি, এটাও কি হবে না, এটা ভি এর একটা বেসিস হবে। এটাই হচ্ছে রিপ্লেসমেন্ট থিওরাম। তার মানে কি করছে, বিটা রিপ্লেস করছে। বিটা বেসিক্যালি কাকে রিপ্লেস করছে না আলফা জে। তাহলে টি কে আমাকে দেখাতে হবে গিয়ে কি না টি ইজ অলসো আ বেসিস অফ টি। তাহলে আমি আরেকবার বলছি, ভি একটা ভেক্টর স্পেস ছিল ওভার দ্য ফিল্ড এফ। এস ছিল তার ভি এর একটা বেসিস। এস এর মধ্যে আলফা 1 আলফা 2 করতে করতে আলফা জে প্লাস 1 আলফা এন, এন নাম্বার অফ ভেক্টরস আর দেয়ার। এস ভি এর একটা বেসিস ফর্ম করে বসে রয়েছে। এবার ভি এর থেকে একটা নন জিরো ভেক্টর নিলাম বিটা। বিটাটাকে তাহলে এস এর লিনিয়ার কম্বিনেশন করে লিখতে পারবো আমরা। তাহলে আমরা বিটাটাকে এস এর লিনিয়ার কম্বিনেশন করে লিখলাম। লেখার পর দেখতে পাচ্ছি না আলফা জে এর যে কোএফিশিয়েন্ট সিজে, সেটা নট ইকুয়াল টু জিরো। তাহলে কি হবে না, তাহলে বিটা কাকে রিপ্লেস করবে আলফা জে। তার মানে এস সেটের যত এলিমেন্ট ছিল সবাই থাকছে, জাস্ট আলফা যেটা বার করে দিচ্ছি তার জায়গায় কাকে চলে এসছে না বিটা। তাহলে যে নতুন সেট টি ফর্ম হলো, এই টি কি তৈরি করবে না, টি ইজ অলসো ফর্ম আ বেসিস অফ টি। এটাই আমাকে দেখাতে হবে। তাহলে দিস ইজ ইয়োর থিওরাম, মানে স্টেটমেন্টটা হলো। এবারে আমরা প্রুফটায় যাচ্ছি যে এটা প্রুফটা আমরা কিভাবে করব। তাহলে আমাদের হাতে যেটা রয়েছে সেটা আমি আরেকবার বলে দিচ্ছি যে এই রিলেশনটা, দিস রিলেশন ইজ হোল্ডস। বাকি যা থিওরাম যেরকম এস ধরেছিলাম, বিটা এটাও গিভেন, আমাকে টিটাকে দেখাতে হবে শুধু কি না টি ইজ আ বেসিস অফ টি। তাহলে টিটাকে যদি বেসিস দেখাতে হয়, তাহলে সব থেকে আগে আমাকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে টিটা কি না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বেসিসের যে ডেফিনেশন আমরা জানতাম না, আজকে টি একটা সেট, টি ভি এর টি একটা ফাইনাইট সেট, ভি একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, ভি এর ডাইমেনশনটা n আমি বলে দিচ্ছি। তাহলে টিটা ভি এর একটা বেসিস ফর্ম করবে কখন না টিটা কি হতে হবে, টি ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এটা দেখাতে হবে। আর কি দেখাতে হবে, এল টি ইকুয়াল টু সি। এই দুটো জিনিস আমাকে দেখাতে হবে। আমার কাছে বলা আছে কি এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট,
given তাহলে givenটা কি S is linearly independent এটা কি দিয়েছে this is given আর কি ALS equal to V এই দুটো হচ্ছে আমার given আমাকে দেখাতে হবে P is linearly independent আর L2 equal to V এটা আমাকে দেখাতে হবে তাহলে স্টার্ট করছি দেখো P টাকে linearly independent দেখাতে হবে তাহলে আমরা সব থেকে এখানে লিখছি একটা রিলেশন কনসিডার করি let d1 alpha 1 d2 alpha 2 dj minus 1 alpha j minus 1 dj alpha j sorry dj into beta plus dj plus 1 into alpha j plus 1 dot dot d en alpha n equal to null তাহলে alpha 1 alpha 2 alpha j minus 1 beta alpha j plus 1 dot dot alpha n এইগুলোর লিনিয়ার কম্বিনেশন করে আমরা ধরেছি কত না 0 দ্যাট ইজ এক্ষেত্রে t সেটটা নিয়ে আমরা কাজ করছি t এর ভেক্টরগুলোকে দেখো সবকটা t এর ভেক্টর রয়েছে কারণ এখানে বিটা রয়েছে এবারে আমরা কি করছি বিটার ভ্যালু অলরেডি আমরা জানি এটা তাহলে বিটার জায়গায় পুরো ভ্যালুটা বসাচ্ছি তাহলে d1 alpha 1 থাকলো d2 alpha 2 থাকলো ডট ডট দিয়ে bj minus 1 alpha j minus 1 রাখলাম dj বিটা dj এর জায়গায় পুরোটা আসবে তাহলে c1 alpha 1 c2 alpha 2 ডট ডট দিয়ে cj alpha j plus cn alpha n পুরোটা আসলো ইনটু dj আগে আমরা dj টা লিখে দিই dj প্লাস তাহলে dj ইনটু বিটা ছিল তাহলে dj টা dj বসলো বিটার জায়গায় পুরো ভ্যালুটা বসিয়ে দিলাম প্লাস dj plus 1 alpha j plus 1 ডট ডট দিয়ে প্লাস dn alpha n পরের ভ্যালুটা বসিয়ে দিলাম এবার এটা গ্রুপ করো দেখো d1 plus dj c1 alpha 1 plus d2 plus dj c2 alpha ডট ডট d2 থাকবে dj cj একটা টার্ম পাবে alpha j plus dj plus 1 dj cj plus 1 into alpha j plus 1 dot dot দিয়ে লাস্ট টার্মটা লিখে দিচ্ছি dn plus dj cn alpha n equal to none তাহলে জাস্ট গ্রুপ করেছি যে dj c1 টা এখানে নিয়েছি dj c2 টা এখানে নিয়েছি করে সাম কনস্ট্যান্ট ইনটু আলফা 1 প্লাস সাম কনস্ট্যান্ট ইনটু আলফা 2 করতে মানে এই মেম্বারগুলো f এর মেম্বার f মানে সেটা ফর রিয়েল নাম্বার যেটা আমরা জানতাম তাহলে এবার দেখো আমার হাতে বলা আছে গিভেনটা কি ছিল s ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট s এর মধ্যে এরাই ছিল তাহলে এবার দেখো তাকিয়ে যে আমরা কোনটা কনস্ট্যান্ট দিয়ে গ্রুপ করেছি আলফা 1 কে কনস্ট্যান্ট দিয়ে গ্রুপ করেছি আলফা 2 কে এইভাবে করতে করতে সবাই চলে এসেছে মানে এখানে সবকটা মেম্বার কার s সেটের মেম্বার রয়েছে এবার s সেট তো অলরেডি আমরা জানি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে তাহলে এক্ষেত্রে এই প্রত্যেকটা কনস্ট্যান্ট ইন্ডিভিজুয়ালি সবাই কি হবে 0 হবে তাহলে আমরা এটা পাচ্ছি এখান থেকে আমরা কি লিখি উপরে না এভরি কনস্ট্যান্ট যেগুলো ছিল সেগুলো সবকটা কত হয়ে যাচ্ছে 0 তারপরে d1 plus dj c1 d2 plus dj c2 dot dot দিয়ে dj cj equal to dj plus 1 plus dj cj plus 1 equal to dot dot দিয়ে
লাস্ট টার্মটা অবধি dn প্লাস djcn ইকুয়াল টু 0। তাহলে প্রত্যেকে যদি 0 হয়ে যায় এক্ষেত্রে তাহলে বাকি দেখো সব থেকে আগে আমি এটাকে ধরে করছি djcj ইকুয়াল টু 0। ভালো করে দেখবে djcj ইকুয়াল টু 0। আমার কাছে বলা ছিল cj কি নট ইকুয়াল টু 0 আর dj ইনটু cj এটা কার মেম্বার না এটা ফিল্ডের মেম্বার। dj ইনটু cj বিলংস টু ফিল্ড। আমরা জানি ফিল্ড হচ্ছে গিয়ে কি ফিল্ড বেসিক্যালি একটা ইন্টিগ্রাল ডোমেন। ফিল্ডের মধ্যে কোনো জিরো ডিভাইজার থাকে না। তাহলে ফিল্ডের মধ্যে যদি জিরো ডিভাইজার না থাকে তাহলে dj ইনটু cj ইকুয়াল টু 0 যেখানে cj নট ইকুয়াল টু 0 দেয়ারফর এটা কি ইমপ্লাই করবে এটা ইমপ্লাই করবে dj ইকুয়াল টু 0। তাহলে dj টা যদি 0 হয়ে যায় তাহলে সব কটার মধ্যেই দেখো dj আছে এই যে 0 এটাও 0 এটাও 0। তারপরে বেসিক্যালি d1 প্লাস djc1 এইটা ছিল কত 0 তার মধ্যে dj টা 0 হয়ে গেল তাহলে d1 টাও কত হয়ে যাচ্ছে 0। সিমিলারলি d2 প্লাস djc2 এই পুরোটা কত ছিল 0 তার মধ্যে dj টা 0 হচ্ছে তাহলে d2 টাও কত হয়ে গেল 0। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না d1 ইকুয়াল টু d2 ডট ডট ইকুয়াল টু dj ইকুয়াল টু ডট ডট ইকুয়াল টু dn প্রত্যেকই কত হয়ে গেল 0। তাহলে প্রত্যেকই যদি 0 হয় এই রিলেশনটাকে আমরা কনসিডার করেছিলাম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সবকটা কোএফিশিয়েন্ট কি হয়ে গেছে 0 হয়ে গেছে। তার মানে এই যে সেটটা দেখতে পাচ্ছ আলফা 1 আলফা 2 ডট ডট দিয়ে আলফা j মাইনাস 1 বিটা আলফা j প্লাস 1 ডট ডট দিয়ে আলফা n এই সেটটা যেটাকে আমরা t ধরেছিলাম t টা অলরেডি কি হয়ে গেল না t ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ফার্স্ট পার্টটা আমরা দেখিয়ে নিতে পারলাম যে t টা কি হয়ে গেছে না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এরপরে আমরা দেখাবো lt ইকুয়াল টু ls এটা দেখাতে পারলেই আমাদের হয়ে যাবে। এটা নেক্সট ভিডিওতে আমি দিচ্ছি। দেখো আমরা অলরেডি যেটা দেখিয়েছি না টি যে সেটটা দেখিয়েছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবারে আমরা যেটা দেখাচ্ছি না আমরা দেখাবো না LT লিনিয়ার স্প্যান অফ T ইকুয়াল টু V। তো সেটা দেখানোর জন্য আমরা এটা করছি আগে এটা অলরেডি আমাদের গিভেন ছিল এটা বলেছিল C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 ডট ডট CG আলফা j ডট ডট CN আলফা। তো আমরা এখান থেকে CG আলফা j ইকুয়াল টু বার করলাম মানে বাকিগুলোকে এইদিকে নিয়ে আসলাম এইভাবে লিখলাম। এবার CJ টা কার এলিমেন্ট না ফিল্ডের এলিমেন্ট। তো ফিল্ডের এলিমেন্ট বলে আমরা এটা জানি ফিল্ডের প্রপার্টি অনুযায়ী তাহলে CJ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করবে CJ ইনভার্স। তাহলে CJ ইনভার্স দিয়ে আমরা দুদিকে মাল্টিপ্লাই করছি। তো CJ ইনভার্স ইনটু CJ আলফা j এদিকেও করলাম এদিকেও CJ ইনভার্স দিয়ে প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করলাম। এবার CJ ইনভার্স ইনটু CJ এটা 1 হয়ে যায় 1 ইনটু আলফা j মানে হচ্ছে আলফা j। এটা আমরা প্রপার্টি করেছি ভেক্টর স্পেসের মধ্যে। তাহলে এই দিকটা শুধু আলফা j থাকলো। এবার এদেরকে আমরা ধরে নিচ্ছি CJ মাইনাস CJ ইনভার্স C1 এটাকে ধরছি P1 মাইনাস CJ ইনভার্স C2 এটাকে ধরছি P2 এরকম ভাবে ডট ডট দিয়ে মাইনাস CJ ইনভার্স CJ মাইনাস 1 এটাকে ধরছি PJ মাইনাস 1 করতে করতে CJ ইনভার্স বিটা যেটা একা ছিল এই CJ ইনভার্সটাকে ধরে নিচ্ছি PJ বিটা। জাস্ট এটা ধরার কাজ আর কিছু না যাতে এক্সপ্রেশনটা একটু সিম্পল হয়। তারপরটা আবার যখন কি PJ প্লাস 1 এইভাবে ধরে শেষেরটাকে ধরছি PN। ওই জন্য এখানে মেনশন করে দিচ্ছি যে PI কখন না মাইনাস CJ ইনভার্স CI PI ইকুয়াল টু মাইনাস CJ ইনভার্স CI সমস্ত I এর জন্য শুধু I নট ইকুয়াল টু J মানে এই টার্মটার জন্য বাদ। কারণ এই টার্মটা PJ বিটা PJটাকে আঁকতে ধরেছিলাম দেখো PJ আমরা ধরেছিলাম হচ্ছে তোমার এখান থেকে এই যে CJ ইনভার্স বিটা এই CJ ইনভার্স যেটা ছিল এটাকেই আমরা ধরছি PJ। ওই জন্য জের জন্য এটা হচ্ছে না I নট ইকুয়াল টু জের জন্য বাকিগুলোর জন্য হচ্ছে এটা ছাড়া বাকিগুলোর জন্য কিন্তু এটা হোল্ড করছে। আর PI ইকুয়াল টু CI কোথায় হচ্ছে CI ইনভার্স কোথায় হচ্ছে না সেটা হচ্ছে ফর I ইকুয়াল টু j তার মানে এই টার্মটার জন্য। তো এইভাবে আমরা ধরলাম তাহলে আলফা যেটাকে বাকি সবার লিনিয়ার কম্বিনেশন করে লেখা হলো। এবারে দেখো বাকি সবার মানে আলফা 1 আলফা 2 আলফা j মাইনাস 1 বিটা বেসিক্যালি T সেটে এই যে T সেটের লিনিয়ার কম্বিনেশন করে আলফা লিখে লেখা হলো। এবারে দেখো যেটা আসছে S সেটটা তোমাদের সামনে আছে এটা আলফা 1 আলফা 2 করতে করতে আলফা j মাইনাস 1 আলফা n T সেটটাও তোমার সামনে আছে।
আমি দেখাবো যে কি LT ইকুয়াল টু LS, দ্যাট ইজ লিনিয়ার স্প্যান অফ T ইকুয়াল টু লিনিয়ার স্প্যান অফ S। তো সেটা দেখাতে গেলে কি করা উচিত, না এ একটা আরবিটারি এলিমেন্ট নিলাম V, তাহলে A থেকে A বিলংস টু LT যদি হয়, মানে A LT একটা এলিমেন্ট নিলাম, লিনিয়ার স্প্যান অফ T একটা এলিমেন্ট নিলাম, তাহলে A কে T এর লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাবে। তাহলে T সেটের লিনিয়ার কম্বিনেশন করে লিখলাম এই A1 আলফা 1 A2 আলফা 2 করতে করতে AJ বিটা প্লাস AM আলফা। এবারে কি করছি, বিটার ভ্যালু আমরা অলরেডি জানি, এই বিটার ভ্যালুটা পুরো, এই পুরো ভ্যালুটা বিটার ভ্যালুটা আমি এই বিটার জায়গায় পুরোটা বসিয়ে বসানোর পরে লিখলাম। এইবার দেখো আমরা আবার ওই গ্রুপ করছি, আলফা 1 এখানেও আছে, আলফা 1 এখানেও আছে, তাহলে আলফা 1টাকে কমন নিয়ে এইভাবে লিখছি A1 প্লাস AJ C1, এই যে AJ C1, আলফা 2 এখানেও আছে, আলফা 2 এখানেও আছে, তাহলে এই দূর থেকে আলফা 2 যদি কমন নাও A2 প্লাস AJ C2 আলফা। করতে করতে একমাত্র পাবে না, মানে বাইরে পাবে না একটা টার্ম একা থাকবে, সেটা হচ্ছে AJ CJ আলফা j, AJ CJ আলফা j, আলফা j কিন্তু বাইরে নেই, ঠিক আছে। প্লাস বাকি পরের টার্মগুলো আবার আগের মতো লিখতে হবে, লাস্ট টার্মটা অবধি AM প্লাস AJ CN আলফা n। তাহলে এখানে কারা কারা চলে আসলো, আলফা 1 আলফা 2 আলফা 3 করতে করতে আলফা j মাইনাস 1 আলফা j প্লাস 1 আলফা n। তার মানে কোন সেটটা চলে এসেছে, S সেটটা চলে এসেছে। তার মানে A এলিমেন্টটা কিভাবে লেখা যাচ্ছে, S সেটের লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাচ্ছে, তাহলে S সেটের লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাবে, এটা কার মধ্যে চলে যাবে, বিলংস টু S। তাহলে আমরা কি করতে পারলাম, A বিলংস টু L অফ T ইমপ্লাই করছে A বিলংস টু L অফ S। তাহলে LT টা কার সাবসেট হয়ে গেল, না সাবসেট অফ L অফ S। ফার্স্ট পার্টটা আমরা অলরেডি দেখে নিচ্ছি যে LT ইজ দ্য সাবসেট অফ L অফ S। আমি এবার এই পোরশনটা পরিষ্কার করব, তাও আমি আরেকবার একটু বলে দিই। A একটা এলিমেন্ট নিয়েছিলাম LT থেকে, তাহলে T এর লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাবে, তো আমি এখানে লিখলাম বিটার জায়গায় সিম্পলি এটা ভ্যালুটা বসিয়ে দিলাম, বিটার জায়গায় এই ভ্যালুটা বসিয়ে সিম্পলিফাই করলাম, কি করে না আলফা 1টা কমন নিলাম, আলফাটা কমন নিলাম, আলফা j কমন নিলাম। তাহলে আমরা এটাকে এবার কার কার লিনিয়ার কম্বিনেশন করে দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে আলফা 1 আলফা 2 আলফা 3 করতে করতে আলফা j মাইনাস 1 আলফা j প্লাস 1 করতে করতে আলফা, এদের সবার লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাচ্ছে। তাহলে এটাকে S সেটের লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাচ্ছে, তাহলে এটা চলে গেল L অফ S। তাহলে A বিলংস টু L অফ T ইমপ্লাই A বিলংস টু L অফ S। তাহলে LT টা কার সাবসেট হয়ে গেল, না LS এর সাবসেট। তাহলে ফার্স্ট পার্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এবার সেকেন্ড পার্টটা করা। তাহলে এবার আমরা B একটা এলিমেন্ট নিচ্ছি কার থেকে, B বিলংস টু LS। তাহলে B কে S সেটের লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাবে, therefore B equal to B1 alpha 1 B2 alpha 2 BJ alpha j BN alpha n, একই আছে। therefore B equal to B1 alpha 1 B2 alpha 2, একই অ্যাপ্রোচ হবে আমাদের BJ। এই যে আলফা j এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাচ্ছে, এই আলফা j এর ভ্যালুটা আমরা বসিয়ে দেব। তাহলে কি হবে, P1 alpha 1 P2 alpha 2 plus Pj minus 1 alpha j minus 1 Pj beta Pn alpha n লাস্ট টার্মটা আসছে Bn alpha। তাহলে আলফা 1টাকে কমন নিলে কি করে থাকবে, B1 প্লাস Bj P1 alpha, B2 প্লাস BJ P2, একমাত্র একটা টার্ম করে থাকবে BJ PJ বিটা, এটা থাকবে। পরের টার্মগুলো আবার আগের মতো, এজন্য এটা আসবে Bn প্লাস BJ Qn আলফা। তাহলে B কে এবার কার লিনিয়ার কম্বিনেশন করে লিখতে পারছি, দেখো আলফা 1 আলফা 2 আলফা n আলফা বিটা ডট ডট আলফা। তার মানে B এলিমেন্টটাকে T সেটের লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাচ্ছে, তাহলে বিটা কোথায় চলে যাবে, বিলংস টু L অফ T। তাহলে বিটা L অফ S থেকে নেওয়া হয়েছিল, চলে গেল কোথায়, L অফ T তে। therefore LS is the subset of L অফ T। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে দুটোর ক্ষেত্রেই
যে এল অফ টি ইকুয়াল টু কত হয়ে গেল, এল অফ টি ইকুয়াল টু এল অফ এস। আমাদের কাছে বলা আছে, দেখবে আগের ভিডিওতে গিভেন ছিল এল অফ এস ইকুয়াল টু কত ভি, দেয়ারফর এল অফ টি ইকুয়াল টু কত ভি। আর টিটা তো আমরা আগেই দেখিয়ে দিয়েছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কি দেখতে পাচ্ছি না টি ইজ এ বেসিস অফ, বোঝা গেছে? এটা হচ্ছে তোমাদের রিপ্লেসমেন্ট থিওরাম। তার ফার্স্ট ভিডিওটা এটা দিয়েছিলাম, সেখানে ফার্স্ট পার্টটা প্রুফ করেছিলাম যে টিটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এইখানটা আমরা দেখলাম লিনিয়ার স্প্যান অফ টি ইকুয়াল টু কত ভি। তাহলে এই ক্ষেত্রে এই দুটো একসঙ্গে আমরা বলতে পারি এই এল অফ টি ইকুয়াল টু ভি এবং টি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এই দুটো থেকে একসঙ্গে আমরা কি বলতে পারি না টি ইজ এ বেসিস অফ। সো দিস ইজ ইউর রিপ্লেসমেন্ট থিওরাম। থ্যাংক ইউ। এবারে দেখো আমরা রিপ্লেসমেন্ট থিওরামের অ্যাপ্লিকেশন দেখব। এরকম অঙ্ক কিন্তু থাকে, ইম্পর্টেন্ট অঙ্ক। ফার্স্ট কোশ্চেনে কি বলছে যে ফাইন্ড আ বেসিস অফ আর কিউ দ্যাট কন্টেইনস টু ভেক্টরস 1 2 1, 3 6 2। তাহলে আমাকে আর কিউবের বেসিস বার করতে হবে। আর কিউবের একটা বেসিস বার করব, সেই বেসিস সেটের মধ্যে এই দুটো ভেক্টর থাকবে। এবার এই দুটো ভেক্টর ছাড়া তুমি অন্য যে কোনো ভেক্টরকে আর কিউবের মধ্যে রাখতে পারো এবং বেসিসের ক্রাইটেরিয়া যাতে ফুলফিল করা হয়। বেসিসের ক্রাইটেরিয়া যেটা আমরা জানতাম না, এসটা কি না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে আর এল এস ইকুয়াল টু আর কিউ হতে হবে। এস মাস্ট বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর এল এস ইকুয়াল টু আর কিউ হতে হবে। এরকম ভাবে আমাকে এস একটা সেট ফর্ম করতে হবে, সেই এস এর মধ্যে এই দুটো এলিমেন্ট অবশ্যই থাকবে। এবার আরেকটা এলিমেন্ট তুমি কি নেবে সেটা তোমার, তাহলে কিভাবে করছি দেখো। আমরা যেটা সবসময় জানি যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড বেসিস, তো আমরা স্ট্যান্ডার্ড বেসিসটাকে আগে চয়েস করে নিচ্ছি, সেটার নাম দিচ্ছি এস। স্ট্যান্ডার্ড বেসিসকে না 1 0 0 0 1 0 0 0 1, এটা সবসময় আর কিউব ভেক্টর স্পেসের কি হবে না একটা বেসিস হবে। তো এই বেসিসের মধ্যে তিনটে এলিমেন্ট ছিল। এবারে দেখো 1 2 1, এটা কার এলিমেন্ট না, এটা অবশ্যই আর কিউবের এলিমেন্ট। আর এসটা কি, এস ইজ আ বেসিস অফ আর কিউব। তাহলে 1 2 1 এই এলিমেন্টটাকে এস সেটের লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাবে। তাহলে আমরা লিখছি 1 2 1 ইকুয়াল টু, দেখো এটা একবারই আমরা দেখে দেখে লিখতে পারছি। এটার জন্য আমাকে C1 C2 C3 আর ধরতে হচ্ছে না, সেই জন্য আমরা একবারে মানে অঙ্কটার দিকে তাকিয়ে লিখতে পারছি বলে C1 C2 C3 বললাম, লেখা যাচ্ছে। তাহলে 1 2 1 কিভাবে লেখা গেল দেখো, 1 যেটাকে C1 ধরছি আলফা 1, 2 টাকে C2 ধরছি, এই ভেক্টরটা আলফা 2, এটাকে C3 ধরছি আলফা 2। তাহলে C1 C2 C3 তিনটেই নন জিরো। রিপ্লেসমেন্ট থিওরামের কথা চিন্তা করে দেখো, যখন যে কোনো ভেক্টর বিটাকে আমরা লিখছিলাম C1 আলফা 1 C2 আলফা 2 ডট দিয়ে Cj আলফা j প্লাস ডট দিয়ে Cn আলফা n, যেখানে Cj টা যদি নন জিরো হতো তাহলে আলফা j সেটের বাইরে চলে যেত, তার জায়গায় চলে আসতো বিটা, এসে একটা নতুন বেসিস ফর্ম করতো। তো এক্ষেত্রে যেহেতু তিনটেই নন জিরো C1 C2 C3, তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো একজনকে রিপ্লেস করতে পারো। আমার ইচ্ছে হলো আমি এইটাকে রিপ্লেস করবো, মানে C1টাকে ধরে নিচ্ছি দিয়ে দিই, দেখতে পাচ্ছি C1টা নন জিরো, তাহলে এক্ষেত্রে 1 0 0 এই ভেক্টরটাকে রিপ্লেস করবো। তাহলে 1 0 0 এটা এস সেট থেকে বেরিয়ে যাবে, তার জায়গায় নতুন ভেক্টর কি এসে যাবে 1 2 1। তাহলে বাই রিপ্লেসমেন্ট থিওরাম S1 কি দেখতে পাচ্ছি না 1 0 0 বেরিয়ে গেল, তার জায়গায় চলে আসলো 1 2 1 0 1 0 0 0 1। এটা হয়ে গেল আমার একটা নতুন বেসিস। এবারে আমরা আরেকটা এলিমেন্ট ছিল 362, এটাও আর কিউবের বেসিস। 362 টা কার এলিমেন্ট, সরি 362 এটা কার এলিমেন্ট না বিলংস টু আর কিউ। তাহলে এই এলিমেন্টটাকে এদের লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাবে। তাহলে 362 এটাকে আমরা একবারে যখন লিখতে পারছি না, তাহলে C1 C2 C3 ধরে নিতে হবে। C1 into 1 2 1
C2 into 0 1 0, C3 into 0 0 1 ক্যালকুলেট করে C1 C2 C3 বার করব। তাহলে 3 6 2 ইকুয়াল টু কত আছে দেখো C1 ফার্স্টটা C1, সেকেন্ড কম্পোনেন্ট কত আসছে 2C1 প্লাস C2, থার্ড কম্পোনেন্ট আসছে C1 প্লাস C3। এবার যদি কম্পেয়ার করো তাহলে দেখতে পাচ্ছি C1 ইকুয়াল টু 3, 2C1 প্লাস C2 ইকুয়াল টু 6 আর C1 প্লাস C3 ইকুয়াল টু 2। তাহলে সলভ করলে যেটা দেখতে পাচ্ছি এখানে C1 টা কত আসছে, ভ্যালুগুলো যদি আমরা বসাই তাহলে ফাইনালি C1 টা আসছে 3, C1 এর জায়গায় 3 বসলে 3 প্লাস 6 তাহলে C2 হয়ে গেল কত 0, আর C1 এর জায়গায় 3 বসালে C3 হয়ে গেল তোমার কত -1। তাহলে C1 টা 3, C2 টা 0, C3 টা কত -1। তাহলে আমরা 3 6 2 এই ভেক্টরটা কিভাবে লিখতে পারছি, C1 টা এসেছিল 3, তো 3 ইনটু 1 2 1, C2 টা এসছে 0, 0 ইনটু 0 1 0, C3 টা এসছে -1 -1 ইনটু 0 0 1। তাহলে আবার ওই একই কথা বলবো, এই যে C1 C2 C3 এদের মধ্যে নন জিরো কে কে, নন জিরো হচ্ছে 3 আর -1, এই দুটো হচ্ছে তোমার নন জিরো। এবার তুমি যে কোনো একজনকে রিপ্লেস করতে পারো, তার মানে 1 2 1 কে রিপ্লেস করে 362 কে আনতে পারো, আবার 0 0 1 কে রিপ্লেস করেও 362 কে আনতে পারো। কিন্তু আমাকে কি চেয়েছে, আমাকে এমন একটা বেসিস সেট চেয়েছে যার মধ্যে 1 2 1 ও থাকবে 362 ও থাকবে। তাহলে 1 2 1 কে আমরা রিপ্লেস করব না, তাহলে কাকে রিপ্লেস করব, 0 0 1। কেন রিপ্লেস করতে পারছি, কারণ -1 এটা কোএফিশিয়েন্ট, -1 মানে নন জিরো। তাহলে বাই রিপ্লেসমেন্ট থিওরাম 362 ক্যান রিপ্লেস 0 0 1 টু ফর্ম আ নিউ বেসিস। তাহলে নতুন বেসিস S2, তার মধ্যে 1 2 1 থাকছে, 0 1 0 থাকছে, আর 0 0 1 টা বাইরে বেরিয়ে গেল, তার জায়গায় কে চলে আসলো 3 6। তাহলে এটাই হচ্ছে সেই বেসিসটা যার মধ্যে এই দুটো এলিমেন্টও রয়েছে এবং আর একটা এলিমেন্ট হিসেবে 0 1 0 রয়েছে। তো এইরকম অঙ্ক কিন্তু দেয় যে এরকম একটা বেসিসের বার করতে দেয়, যার মধ্যে ওরা মেনশন করে দেবে যে এরকম দুটো ভেক্টর রয়েছে। তো এটা হচ্ছে আমাদের রিপ্লেসমেন্ট থিওরামের অ্যাপ্লিকেশন। থ্যাংক ইউ। এবারে দেখো আরেকটা থিওরাম একটু আলোচনা করছি। আলফা 1 আলফা 2 আলফা n একটা বেসিস অফ ভি। ভিটা যেটা হচ্ছে ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, ভি এর ডাইমেনশনটা ফাইনাইট। এনি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট কন্টেইনস at most n ভেক্টরস। এবার বলছে কি না, আলফা 1 আলফা 2 আলফা n এটা তো বেসিস ভি এর, এবং দেখি বুঝতে পারছো ভি এর ডাইমেনশনটা তাহলে হচ্ছে n। তাহলে বলছে এবার ভি এর মধ্যে তুমি যে কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট যদি নাও, তার মধ্যে ম্যাক্সিমাম কতগুলো ভেক্টর থাকতে পারে না, ম্যাক্সিমাম n নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থাকবে। n এর কম থাকতে পারে কিন্তু n এর থেকে বেশি থাকবে। এটাই আমাকে দেখাতে হবে যে কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট যদি তুমি নাও, যে তার মধ্যে আমরা কি দেখবো না at most n নাম্বার অফ ভেক্টরস থাকবে, তার মানে ম্যাক্সিমাম n নাম্বার অফ ভেক্টরসই থাকবে। ভি এর যা ডাইমেনশন ঠিক ততগুলোই ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থাকবে। ইন্ডিপেন্ডেন্ট তার থেকে কম থাকতে পারে কিন্তু বেশি থাকবে না। ভি এর ডাইমেনশন n, তুমি একটা সেট পাচ্ছ যেখানে n+1 বা n+2 নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর রয়েছে, না সেটা পসিবল না, তাহলে সেক্ষেত্রে সেটা ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাহলে এটাই আমাকে দেখাতে হবে না, যে কোনো একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট যদি তুমি ভি থেকে নাও যেখানে ভি এর ডাইমেনশনটা মনে করো n, তার মধ্যে ম্যাক্সিমাম n নাম্বার অফ ভেক্টরস থাকবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। এর থেকে কম থাকতে পারে কিন্তু বেশি থাকতে পারে। তাহলে কিভাবে করছি দেখো না, ভি একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, তাহলে ভি এর একটা বেসিস নিচ্ছি আলফা 1 আলফা 2 আলফা n, এটা হচ্ছে ভি এর একটা বেসিস। এবারে আমরা একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট নিলাম বিটা 1 বিটা 2 ডট ডট দিয়ে বিটা r, তাহলে r নাম্বার অফ ভেক্টরস রয়েছে, অবশ্যই সেটটা বলা আছে কি না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবারে দেখো অবশ্যই
এরা যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে সবাই কি হবে, এক্ষেত্রে নন জিরো হচ্ছে। তাহলে সবাই নন জিরো, তার মানে বিটা ওয়ানটাও নন জিরো। আবার বিটা আলফা ওয়ান আলফা টু আলফা এটা কি ছিল, ভি এর একটা বেসিস। তাহলে বিটা ওয়ানকে কি করবে, বিটা ওয়ানকে এই ভেক্টর গুলো লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাবে। তাহলে বিটা ওয়ানকে আমরা লিখলাম সি ওয়ান আলফা ওয়ান সি টু আলফা টু করতে করতে সি এন আলফা। এবং এইভাবে লেখার সময় তুমি দেখবে অ্যাটলিস্ট একটা ভেক্টর, অ্যাটলিস্ট একটা কনস্ট্যান্ট সি ওয়ান সি টু সি থ্রি সি এন, এদের মধ্যে অন্ততপক্ষে একজনকে কি হতে হবে, নন জিরো হতে হবে। একজনকে নন জিরো যদি না হতো, যদি কেউই নন জিরো না হতো, তাহলে সবাই তো জিরো হয়ে যেত। তাহলে সবাই জিরো হয়ে গেলে বিটা ওয়ানটা তাহলে কি হয়ে যাচ্ছে, নাল ভেক্টর হয়ে যাচ্ছে। কিন্তু সেটা তো সম্ভব না, কারণ বিটা ওয়ান বিটা টু বিটা আর এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, মানেই এদের মধ্যে এরা সবাই কি, এরা সবাই নন জিরো। তাই যখনই বিটা ওয়ানকে তুমি লিনিয়ার কম্বিনেশন করে লিখছো সি ওয়ান সি টু সি এন, এদের মধ্যে অ্যাটলিস্ট একজন তোমাকে নন জিরো হতে হবে। তো আমি ধরে নিচ্ছি সিআইটা হচ্ছে নন জিরো। তাহলে সিআই যদি নন জিরো হয়, তাহলে আমরা রিপ্লেসমেন্ট থিওরেমটাকে কাজে লাগাই। তারপর সিআইটা কার কোএফিশিয়েন্ট, আলফা আই এর কোএফিশিয়েন্ট। এই এরকম জায়গায় ছিল আমাদের সিআই আলফা আই, যেখানে সিআইটা নন জিরো ধরছি। তাহলে বাই রিপ্লেসমেন্ট থিওরেম আলফা আইটাকে রিপ্লেস করে লিখে বিটা ওয়ান করে নতুন একটা বেসিস ফর্ম করছে। তো আমরা আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা আই মাইনাস ওয়ান বিটা ওয়ান আলফা আই প্লাস ওয়ান ডট ডট কি আলফা আই, এটা হয়ে গেল আমাদের নতুন বেসিস। এই যে নতুন বেসিসটা দেখতে পাচ্ছ, এই বেসিসটার মধ্যে শুধু আলফা আই বেরিয়ে গেছে, তার জায়গায় বিটা ওয়ান এসছে। এবারে আমরা কি করছি না, আর একটা এলিমেন্ট নিচ্ছি বিটা টু, নন জিরো। তো এটা এখন বেসিস। তাহলে বিটা টুকে কি করতে পারি, এদের লিনিয়ার কম্বিনেশন করে লিখতে পারি। লিখলাম বি ওয়ান আলফা ওয়ান বি টু আলফা টু করতে করতে সেখানে আসছে বি আই বিটা ওয়ান, বিটা ওয়ানের জন্য, তারপরে অ্যাজ ইট ইজ চলে যাচ্ছে। এবারে দেখো এই কনস্ট্যান্ট টার্মটা ছাড়া, মানে ডিআইটা ছাড়া, ডি ওয়ান ডি টু ডট ডট দিয়ে ডি আই মাইনাস ওয়ান ডি আই প্লাস ওয়ান ডট ডট ডিএন, এরা সবাই, এদের মধ্যে অ্যাটলিস্ট একজন নন জিরো হবে। ডিআই এর কথাই বলছি না, দেখো এখানে কিন্তু ডিআই লেখা নেই। ডিআই ছাড়া বাকিদের মধ্যে আমি বলছি যে সবাই নন জিরো, সবাই জিরো হবে, অ্যাটলিস্ট একজন নন জিরো থাকবে। যদি আজকে সবাই জিরো হয়ে যেত, মানে ডি ওয়ান ডি টু সবাই এরা যদি জিরো হয়ে যেত, তাহলে কে বিটা টু কি করে থাকবে, বিটা টু ইকুয়াল টু ডিআই বিটা ওয়ান, কারণ সবাই তো জিরো, ডি ওয়ানও জিরো ডি টু ও জিরো করতে করতে সবাই জিরো। তাহলে বিটা টু ইকুয়াল টু ডিআই বিটা ওয়ান থাকবে। তারপরে আমরা কি করি, বিটা টুটাকে লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাচ্ছে বিটা ওয়ান বিটা টু। তাহলে বিটা ওয়ান বিটা টুকে লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাচ্ছে, মানে কি বিটা ওয়ান বিটা টু কি হয়ে যাচ্ছে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তাহলে বিটা টু যদি লিনিয়ারলি, বিটা ওয়ান বিটা টু তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে পারে না, কারণ এরা সবাই কি বলা আছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে কি একটা কন্ট্রাডিকশন আসছে। তাহলে এই কন্ট্রাডিকশনটা আসছে কেন, কারণ আমি ধরে নিয়েছিলাম সবাইকেই কি ধরে নিয়েছিলাম না জিরো ধরে নিয়েছিলাম। তাহলে ডি ওয়ান ডি টু ডি আই মাইনাস ওয়ান ডি আই প্লাস ওয়ান এরা সবাই জিরো হবে না, অ্যাটলিস্ট একজন অন্ততপক্ষে নন জিরো থাকবে। তো আমি ধরে নিচ্ছি আবার এক্ষেত্রে না ডি জেটা নন জিরো। তাহলে এদের মধ্যে কোনো একটা জায়গায় ডি জে আলফা জে আছে, তাহলে ওই ডি জেটা যদি নন জিরো হয়, আবার রিপ্লেসমেন্ট থিওরেম কাজে লাগাই, তাহলে তখন কি হবে, আলফা যেটা বেরিয়ে যাবে, তার জায়গায় কে চলে আসবে, বিটা টু চলে আসবে। তাহলে আমরা একটা নতুন বেসিস পাচ্ছি না, আলফা ওয়ান আলফা টু আলফা জে মাইনাস ওয়ান বিটা টু চলে আসলো তার জায়গায়, আর আলফা যেটা বার করে দিল, আবার আগে তো বিটা ওয়ান ছিল, করে আমরা আবার একটা নতুন বেসিস পেলাম। তাহলে এই যে নতুন বেসিসের মধ্যে এখন বিটা ওয়ান এসে গেছে, বিটা টু এসে গেছে। তাহলে ফার্স্ট স্টেপে ছিল আলফা ওয়ান আলফা টু আলফা এ, এটা বেসিস ছিল। সেখান থেকে আমি কাকে সরালাম না, আলফা আই কে সরিয়ে বিটা ওয়ান কে আনলাম। এবার সেকেন্ড স্টেপে কি করলাম, এখানে এই বেসিসটাকে নিয়ে কাজ শুরু করলাম, আবার আস্তে আস্তে বিটা টু কে আনলাম। তো এইভাবে বিটা ওয়ান বিটা টু বিটা থ্রি সবাই একে একে আসতে থাকবে। তো একে একে যদি আসতে থাকে তাহলে কি কি কেস হতে পারে একটু দেখো। এক, কেস ওয়ান, আমি এটা পরিচয় করে দিচ্ছি, দেখে নাও। আমার হাতে দুটো সেট ছিল, আলফা ওয়ান আলফা টু আলফা এন, মানে এন নাম্বার অফ ভেক্টরস ছিল যারা বেসিস ছিল, আর একটা ছিল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ছিল বিটা ওয়ান বিটা টু বিটা আর। এবার আমি কি করছি, এই যে এন খানা যে এলিমেন্ট রয়েছে সেগুলোকে একে একে রিপ্লেস করছে, বিটা ওয়ান রিপ্লেস করলো, বিটা টু রিপ্লেস করলো। এইভাবে রিপ্লেস করতে করতে কি হতে পারতো, আজকে আর যদি এন থেকে ছোট হয়, আর যদি লেস দ্যান এন হয়, তাহলে কি হবে,
না একে একে বিটা ওয়ান বিটা টু বিটা আর এরা সবাই চলে যাবে এবং সেখান থেকে করসপন্ডিং আলফা গুলো বেরিয়ে আসবে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি গিয়ে না আরটা যদি লেস দ্যান এন হতো তাহলে এটা পসিবিলিটি ছিল, ঠিক তো? তাহলে ফার্স্ট কেসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেস ওয়ানে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আরটা যদি লেস দ্যান এন এটা ইন্ডিকেট করছে, এটা হতে পারে। যদি আজকে আরটা মানে বিটা ওয়ান বিটা টু বিটা আর এখানে কম নাম্বার অফ এলিমেন্ট আছে, আলফা ওয়ান আলফা টু আলফা এখানে বেশি নাম্বার অফ এলিমেন্ট, তাহলে একে একে রিপ্লেস করে চলে আসলো। তাহলে সবকটাই রিপ্লেস করে চলে আসে, তাহলে আমরা নতুন যে বেসিসটা থাকছে তার মধ্যে কিছু আলফা অবশ্যই রয়েছে এবং তার সঙ্গে বিটা ওয়ান বিটা টু ডট দিয়ে বিটা আর সবকটা ভেক্টর চলে এসেছে। তাহলে এক্ষেত্রে আরটা লেস দ্যান এন আমাকে কিছুই প্রমাণ করার নেই, আমাকে দেখাতে হবে এরপরের পার্টটা দেখো কেস টু। এবার আর ইকুয়াল টু এন, এটাও হতে পারে। কেন হতে পারে? কারণ এখানে সবকটা কি মনে করে এন নাম্বার অফ এলিমেন্ট আর আর নাম্বার অফ এলিমেন্ট দুটো ইকুয়াল ধরেছি আমরা। তাহলে এক্ষেত্রে বিটা ওয়ানটা আলফা আই কে রিপ্লেস করলো, বিটা টুটা আলফা জে কে রিপ্লেস করলো, বিটা থ্রিটা আলফা কে কে রিপ্লেস করলো, এইভাবে একে একে যদি সবকটাই রিপ্লেস করে তাহলে নতুন আমরা বেসিস পাবো যার মধ্যে এরাই থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর ইকুয়াল টু এন, এই কেসটাও হতে পারে। এবার থার্ড কেস আর গ্রেটার দ্যান এন, যদি এটা পসিবল কিনা আমরা দেখব। এই দুটো পসিবল হচ্ছে, আর গ্রেটার দ্যান এন পসিবল। যদি পসিবল হতো মানে মনে করো বিটা ওয়ান বিটা টু বিটা আর নাম্বার অফ এলিমেন্ট এখানে আছে, এখানে এন নাম্বার অফ এলিমেন্ট আছে, আরটা বেশি এনটা কম, এই কেসটা আমরা কি দেখতে পাবো? তাহলে বেসিক্যালি আমি যদি লিখি সেটটা বিটা ওয়ান বিটা টু ডট ডট দিয়ে আগে বিটা এন তারপরে বিটা এন প্লাস ওয়ান বিটা এন প্লাস টু করতে করতে বিটা আর আচ্ছা, কারণ আর বেশি এন কম। এবার ওয়ান বাই ওয়ান তুমি রিপ্লেস করছো, তাহলে বিটা ওয়ান রিপ্লেস করলো এখানে একজনকে, বিটা টু রিপ্লেস করলো আরেকজনকে, বিটা থ্রি রিপ্লেস করলো আরেকজনকে, করতে করতে বিটা এন রিপ্লেস করলো। তো এন নাম্বার অফ ভেক্টর এখানে ছিল, এন নাম্বার অফ ভেক্টরস কে রিপ্লেস করে চলে আসলো। তাহলে আমার নতুন বেসিস কে না বিটা ওয়ান বিটা টু ডট ডট দিয়ে বিটা এন, এটা হচ্ছে আমার নতুন বেসিস। এই সেটের মধ্যে আর কে পড়ে রইল? এই এলিমেন্ট গুলো বিটা এন প্লাস ওয়ান বিটা এন প্লাস টু করতে করতে বিটা আর, এই এলিমেন্ট গুলো পড়ে রয়েছে, এটা আমার নতুন বেসিস। এবার বোঝো যেহেতু এটা বেসিস তাহলে বিটা এন প্লাস ওয়ান এটাকেও আমি কি আমি দিতে পারি এদের লিনিয়ার কম্বিনেশন করে, ফর এক্সাম্পল পি ওয়ান বিটা ওয়ান প্লাস পি টু বিটা টু করতে করতে প্লাস পি এন বিটা এন, এইভাবে লিখতে পারি। তাহলে এবং এদের মধ্যে পি ওয়ান পি টু পি এন সবাই কি সবাই একসঙ্গে শূন্য হবে না, কারণ ওই একই কথা বিটা এন প্লাস ওয়ানটা নন জিরো ভেক্টর। তাহলে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে বিটা এন প্লাস ওয়ান যদি তুমি উল্টে নিয়ে যাও তাহলে পি ওয়ান বিটা ওয়ান প্লাস পি এন বিটা এন মাইনাস বিটা এন প্লাস ওয়ান ইকুয়াল টু নাল ভেক্টর। এবার তাকিয়ে দেখো তো বিটা ওয়ান বিটা টু বিটা এন প্লাস ওয়ান, এই যে সেটটা মানে একসঙ্গে একটা বাড়িয়ে দিলাম, এটা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে মাইনাস ওয়ান আছে একটা নন জিরো কনস্ট্যান্ট, তার মানে এক্ষেত্রে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয়ে যাচ্ছে। কিন্তু প্রথমেই আমাকে বলা আছে এটা কি সরি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট হয়ে যাচ্ছে, কারণ মাইনাস ওয়ানটা কি নন জিরো একটা স্কেলার। তাহলে এটা যখনই তোমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে কাকে কন্ট্রাডিক্ট করছে? আমার হাতে বলা ছিল কি বিটা ওয়ান বিটা টু বিটা আর এটা কি ছিল না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে সেই ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টিটা ফেল করে যাচ্ছে। তো তার মানে এই কেসটা কোনোদিনই হতে পারে না। জায়গাটা বোঝা গেছে? আমি আর একবার বলছি, সাপোজ আর গ্রেটার দ্যান এন, তারপরে বিটা ওয়ান বিটা টু বিটা আর, এখানে বেশি এলিমেন্ট এখানে কম এলিমেন্ট, তো আমি এটাকে লিখছি বিটা ওয়ান বিটা টু বিটা এন তারপরে বিটা এন প্লাস ওয়ান বিটা এন প্লাস টু করতে করতে বিটা। যদি এই কেসটা হতো ওয়ান বাই ওয়ান রিপ্লেস করছিল, তো আলফা ওয়ান আলফা টু আলফা এন বেরিয়ে আসলো, মনে করো তার জায়গায় জায়গা নিয়ে নিল বিটা ওয়ান বিটা টু বিটা এন। তাহলে এটা আমার নতুন বেসিস, এখানে এই এলিমেন্ট গুলো পড়ে রয়েছে এই সেটে, তাহলে বিটা এন প্লাস ওয়ান কে লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাবে, লিখলাম লিনিয়ার কম্বিনেশন করে। লেখার পর আমি কি দেখতে পাচ্ছি গিয়ে না এটাকে এদিকে নিয়ে চলে যাই, তাহলে এরকম একটা রিলেশন পাচ্ছি, এখানে কি বিটা এন প্লাস ওয়ান এর কোএফিসিয়েন্টটা কত মাইনাস ওয়ান মানে নন জিরো, তাহলে বিটা ওয়ান বিটা টু বিটা এন প্লাস ওয়ান এটা কি সেট হয়ে যাবে
এটা ডিপেন্ডেন্ট সেট হবে। কিন্তু আমাদের বলা আছে এটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এই ক্ষেত্রে কি এটা একটা কন্ট্রাডিকশন দিচ্ছে। তাহলে এই কন্ট্রাডিকশনটা আসছে কার জন্য? আর গ্রেটার দ্যান এন যদি হয় তার জন্য। তাহলে আরটা আর যাই হোক গ্রেটার দ্যান এন হবে না, তাহলে আরটা কি হতে হবে? লেস দ্যান হতে হবে বা ইকুয়াল। তাহলে বিটা 1 বিটা 2 বিটা আর এটা ছিল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটে কতগুলো ভেক্টর থাকবে? ভি এর যা ডাইমেনশন ছিল n তার থেকে কম বা তার সঙ্গে ইকুয়াল নাম্বার অফ ভেক্টরস থাকবে। তাহলে বোঝা গেল একটা জিনিস যে ভি এর ডাইমেনশন যদি n হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না যে কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট যদি নাও তাহলে তার মধ্যে এক্স্যাক্টলি n নাম্বার অফ ভেক্টরস থাকবে বা n এর থেকে কম থাকতে পারে কিন্তু n এর থেকে বেশি থাকবে না। তাই ভি এর ডাইমেনশন যদি n হয় এবং কোনো একটা সেটে যদি n+1 নাম্বার অফ ভেক্টর থাকে তাহলে অবশ্যই সেই সেটটা কি হয়ে যাচ্ছে না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে আর ইন্ডিপেন্ডেন্ট থাকছে না। ভি এর ডাইমেনশন থেকে বেশি যখনই কোনো একটা সেটের নাম্বার অফ এলিমেন্ট রয়েছে, যে ভি এর ডাইমেনশন 3 কোনো একটা সেটের এলিমেন্ট রয়েছে 4খানা, আমরা চোখ বন্ধ করে বলবো সেটটা কি হবে না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। ক্লিয়ার? আর কিউ একটা সেট মনে করে নিলে আর কিউ এর মধ্যে ডাইমেনশন কত 3। এবার আর কিউ এর মধ্যে তুমি একটা সেট দিচ্ছ এস ইকুয়াল টু কত না 1 0 0 0 2 0 0 0 3 1 1 1 কটা এলিমেন্ট? 4টে। আর কিউ এর ডাইমেনশন 3 বেড়ে গেল। তার মানে এটা এই সেটটা আর টেস্ট করারই দরকার নেই, এরা ইন্ডিপেন্ডেন্ট হবে না, ডিপেন্ডেন্ট। ক্লিয়ার?